বোকামে, এইগুলো ভেবে কেউ মন খারাপ করে বসে আছিস? 2-1 দিন পর পরই আমি টুক করে চলে আসবো, দেখিস। আর তোর মন খারাপ লাগলে, আমার কথা মনে পড়লে চলে যাবে ও বাড়ি। আপা কি তোকে একা ছাড়ছে নাকি? যত যাই বলুক, বেলার মন এখন ভীষণ খারাপ। বাণীকে জড়িয়ে রেখে চোখের পানি বিসর্জন দিচ্ছে। বাণী মুচকি হেসে বড় আপা পাগল বোনটাকে আদর দিতে শুরু করলো। বেশ খানিক সময় নিয়ে বেলাকে বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে যাওয়ার জন্য সক্ষম হলো। তারপর দুই বোন খুনসুটি করতে করতে ছাদের দিকে হাঁটা ধরলো। দিগন্ত বেলা নেমে এসেছে ধরণী গাত্রে। সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে গড়িয়ে পড়ছে, আর সেই সোনালি রোদে চারিপাশ ঢেকে গিয়েছে এক অদ্ভুত রঙের আবেশে। না ঠিক লাল, না ঠিক কমলা। গ্রামের মেঠো পথ ধরে ফেরা গরুগুলোর গলায় বুনো ঘণ্টার শব্দ পাচ্ছে নরম সুরে। ঝুনঝুন শব্দটা একটা স্নিগ্ধ আবহ তৈরি করছে চারিপাশ জুড়ে। আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে মেঘের স্নিগ্ধ রেখাচিত্র। সূর্যের শেষ আলো তাদেরকে রাঙিয়ে তুলেছে আঁচড় তোলা তুলির মতো। ছাদে দাঁড়িয়ে সিগারেটে শুকটান দিচ্ছে আর পরিবেশের স্নিগ্ধতা উপভোগ করছে দিগন্ত। কোনো কালেই এ সময় তাকে বাড়িতে পাওয়া যায় না, কিন্তু আজ ভাগ্যবশত বাড়িতে রয়েছে। দিহান শত কাকুতি মিনতি করে দিগন্তকে আটকে রেখেছে। দিগন্তের পাশেই কফি হাতে ছাদের রেলিং ঘেঁষে বসে আছে দিহান। দিহান আকাশের দিকে চেয়ে বিরস কণ্ঠে বলে, বিয়ে কবে করবে? তোমার আশায় থাকতে থাকতে আমি বিয়ে করে নিচ্ছি। আর কতদিন ভাই? সিগারেটে একটা জোরে টান দেয় দিগন্ত। ফুস করে ধোয়া ছেড়ে বলে, আমারটা এখনো ছোট। কে সে? তোর ভাবি। নাম কি? ঠিকানা দাও। দিলে কি করবে? এবার বেশ ভাব নিল দিহান। তুলে আনবো তোমার জন্য। এক ভ্রু সরু হলো দিগন্তের। ঠাট্টা মিশ্রিত গলায় বলল, জানতে পারলে প্যান্ট ভিজিয়ে ফেলবে। ভাবটা কম দেখা। নিভে গেল দিহান। কত বড় হয়েছে এখনো, দিগন্তকে কিভাবে প্যান্ট ভিজিয়ে ফেলার কথা বলতে পারে? হাতে ঘা লাগলো ওর। চেতলো খানিকটা, জোর গলায় কিছু বলতে নিবে, কিন্তু পারল না। থেমে গেল সহসা। চোখ জোড়া বিস্ময়ে কিছুটা বড় হয়ে গেল। ঠোঁট জোড়াও স্থানচ্যুত হয়ে গিয়েছে। দিগন্তের শার্টের বোতাম খোলা রয়েছে, শেষের দিকে দুটো লাগা শুধু। বাতাসের ঝাপটা লেগে বাম পাশে শার্টের দিকটা সরে গিয়েছে অনেকটা। পেটানো শরীরে চওড়া প্রশস্ত বুকটা অনেকটা উন্মুক্ত। বুকের বাঁ পাশে হৃৎপিণ্ডের ঠিক উপরিভাগে চকচক করছে একটা ছোট্ট শব্দ। চামড়ায় খোদাই করে লিখেছে বোঝা যাচ্ছে। ছোট্ট শব্দ, অথচ গোটা গোটা অক্ষরে লেখা বিন্দুচারিণী। অনেকক্ষণ ধরে কোনো সাড়া না পেয়ে ঘাড় বাঁকিয়ে দিহানের দিকে তাকালো দিগন্ত। এদিকে দিহানের সম্পূর্ণ দৃষ্টি লেখাটাতে নিবদ্ধ। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ওর দৃষ্টি অনুসরণ করে বুকের দিকে তাকালো দিগন্ত। মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করে শার্ট টেনে ঠিক করতে করতে বলল, 2 দিন পর বিয়ে। এইভাবে মেয়েদের মতো যেখানে সেখানে নজর দিয়ে পারিস কেন? সমস্যা আছে? চোখ সরু করে দিগন্তের কাছে এলো দিহান। অনুসন্ধানী গলায় বলল, কি ছিল ওটা ভাই? সিরিয়াসলি? আমি শকড। বিন্দুচারিণী মানে? কপাল এলোমেলো ভাবে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে নিল। তারপর ঠান্ডা গলায় আওড়ালো, বিন্দু থেকে শুরু হয়েছে আমার হৃদয়ে তার চারণ। কবে, কখন, কিভাবে অসমে পৌঁছালো বোঝেনি। এখন সে আমার বিন্দু চারিণী, আমার মনোগহীনের একমাত্র অধিকারিণী। একের পর এক শখ গিলছে দিহান। গুরুগম্ভীর বেপরোয়া দিগন্ত তালুকদার প্রেমে পড়েছে এটা জানতো, কিন্তু প্রেমে পড়ে যে দিওয়ানা হয়ে গেছে এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওর। হতবাক গলায় মুখ থেকে বের হলো, এতটা এতটা পরিবর্তন? গুন্ডা মাস্তান দিগন্ত তালুকদার এখন আমার সামনে কাব্যিক রূপে দাঁড়িয়ে? আই কান্ট বিলিভ। এর মাঝে ভেসে এলো মিতালির গলার স্বর। বিক্ষিপ্ত মনে দুই সুপুত্রকে গালি ছুটতে ছুটতে ওদের দিকে তেড়ে আসছে। দুইটা দামড়া রয়েছে আমার ঘরে, একটা নাক মুখ ফাটিয়ে বেড়ায়, আর একটা মায়ের আঁচলে মুখ লুকিয়ে বসে থাকে। তোদের যে বললাম শাড়িগুলো ও বাড়িতে গিয়ে দিয়ে আয়, সে কথা কি কানে ঢুকেনি? দুটোই মটকা মেরে ছাদে এসে খুশ গল্পে মেতেছিস। দিগন্ত রাশভারী গলায় বলল, আমি যাব না। ছ্যাদ করে উঠল মিতালি। কেন? তোমার ভাতিজিদের মাথায় গোবর আছে, বিরক্ত লাগে ওদের। এমনি মেজাজ চটে আছে, তার উপর দিগন্তের এরকম মন্তব্য যেন আগুনে ঘি ডালার মতো কাজ করলো। তেলে বেগুনে জ্বলে উঠে রাগী গলায় হুঙ্কার ছুড়ল মিতালি, খবরদার দিগু, ওরা আমার বংশের রক্ত, একদম অপমান করবি না। আমিও ওই বংশের মেয়ে, ভুলে যাস নাকি? আমার গায়ে লাগে এসব। দিগন্ত হেয়ালিপূর্ণ গলায় বলল, সত্য কথার ভাত নেই। এত বেশি সত্য বলিস না দিগু, মারা পড়বি। আজ একা দেখে বলতে পারলি, দোকা হও, তখন আমিও দেখব কত বুলি আওড়াতে পারো তুমি। দিহান কানে হাত চেপে বলল। হয়েছে বাবা, চুপ করো। মিতালির দিকে তাকিয়ে দিগন্ত নরম গলায় বলল, দুজনকে পাঠাচ্ছে, দিয়ে আসবে ওরা। কিছু কড়া কথা বলতে গিয়ে দমিয়ে নিল নিজেকে মিতালি। কিছুক্ষণ ছোট চোখে অবলোকন করলো দিগন্তকে, তারপর দিহানের উদ্দেশ্যে বলল, বাণীর হলুদের শাড়ি নেই,
ওটা তুই ওকে সাথে নিয়ে গিয়ে ওর পছন্দ মতো কিনে দিবি। তারপর ফের হতাশ গলায় বলল, বুঝলি দিহান, বেলাটা শাড়ি পরতে খুব ভালোবাসে। সবার জন্য কেনাকাটা শেষ, কিন্তু ওর জন্যই নেওয়া হলো না। মেয়েটার রং নিয়ে এত খুঁতখুঁতে স্বভাব, যদি আমার দেওয়া শাড়িটা পছন্দ না হয় তাই নিলাম না। আমার তো এখন সময়ও নেই হাতে যে ওকে নিয়ে বেড়াবো। ভাবলাম তোরা ও বাড়ি গেলে বাণীর সাথে ওকেও নিয়ে যাবি। সে যা হোক, নাস্তা পাঠাচ্ছি, খেয়ে নিস দুজনে। বলেই উল্টো পথ ধরল মিতালি। এদিকে দিগন্ত দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে মিতালির কথা শুনছিল। শেষ হতেই মুখ দিয়ে চু শব্দ করে উঠল। মিতালি ততক্ষণে কিছুটা দূরে এগিয়ে গিয়েছে। পেছন থেকে দিগন্তের ভারী কণ্ঠস্বরে পা থামালো। সন্ধ্যা নেমে আসছে, কি দিতে হবে তাড়াতাড়ি দাও। এগুলো পৌঁছে দিয়ে আমি আমার কাজে চলে যাব। না, তুই এখনই কাজে যা। তোর মতো চাকরিধারী ব্যস্ত মানুষদের এত খাটতে হবে না। আর বললি না দুটো ছেলেকে পাঠাবি, পাঠা জলদি। কি করতে হবে আমি বলে দিব ওদের। তারপর দিহানের দিকে ফিরে, তোকেও যেতে হবে না দিহান, আমি খাবার পাঠাচ্ছি, এখানে বসে বসে গিল তুই। শুধু বিয়ের দিন শেরওয়ানি গায়ে চাপিয়ে শাহ বাহাদুর এর ভং ধরে গিয়ে কবুল বলবি, পারবি না? দুই ভাই মিতালির দিকে অসহায় নজরে চেয়ে আছে। এই এক মানুষ যার কথার কাছে এ বাড়ির কারো কথা টেকে না। দিহান মিনমিন গলায় বলল, আমি তো কিছু বলিনি আম্মু, আমাকে এভাবে বলছো কেন? সেকেন্ড সময়ও যেতে দিল না। মিতালি ছ্যাদ করে উঠে জবাব দিল, হ্যাঁ সেই, তোমার অবস্থা ধরি মাছ নাচুই পানি। না কিছু বলছো না কিছু করছো। তুমি বাবু সাহেব হয়ে বসে থাকো তো বাপু। আর দিগু, যা বাবু, তোর অনেক কাজ, যা কাজ কর। আর কিছুক্ষণ পর নাক মুখ ফাটিয়ে আমার মুখ উজ্জ্বল করে আসিস, কেমন? বিরক্ত গলায় দিগন্ত বলল, তোমার বলা শেষ হলে যা যা পাঠাবে সেগুলো আমার জিপে তুলে দিও। দিহান, যা তৈরি হয় তাড়াতাড়ি। ঠোঁটে ঠোঁট চাপলো মিতালি। একটু কাজের জন্য কতগুলো বাক্য ব্যয় করতে হয় ওর। সন্ধ্যা ঘনিয়ে আসছে দেখে দিগন্তের নিচে আসতে বলে ও আবারও ওদের উপর এক চোট ঝাড়ি দিতে দিতে চলে গেল। পাটোয়ারি বাড়ির দরজার সামনে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে দিগন্ত। সামনের দৃশ্য দেখে পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে ওর। একটা লাঠি হাতে বেলাকে মারছে বৃষ্টি। আশেপাশে কেউ নেই। বেলার ফর্সা শরীরে নীলচে দাগ ফুটে উঠেছে। বৃষ্টির আগেভাবে কিছু বলছে আর মারছে ওকে। শব্দহীনভাবে কাচ্ছে বেলা, মুখে কোনো রা নেই। চোয়াল শক্ত হয়ে গেল দিগন্তের। বড় বড় পা ফেলে ওদের কাছে গিয়ে বৃষ্টিকে ঝটকা দিয়ে সরিয়ে দিল বেলার কাছ থেকে। খড়খড়ে শক্ত হাতে পরপর 3টা থাপ্পড় মারল বৃষ্টিকে। মাত্র কিছু সেকেন্ডের মাঝে কি থেকে কি হলো বুঝতে বেগ পেল বৃষ্টি। পরক্ষণে দুগালে মরিচ লাগার মতো জ্বলুনি অনুভব করলো। 1 মিনিট ওভাবেই থাকলো। হুট করে একটা জোরে চিৎকার ছুড়ে গালে হাত দিয়ে মেঝেতে বসে পড়লো। কেমন তরপাতে শুরু করলো, জ্বলে যাচ্ছে গালগুলো। বৃষ্টির চিৎকার শুনে ছাদ থেকে হুড়মুড় করে সবাই নিচে নেমে এলো। রহমান পাটোয়ারি মেয়ের কাছে দৌড়ে এসে বৃষ্টির ঘাড়ে ভরসার হাত রেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বৃষ্টি, এরকম করছিস কেন? বল আমাকে, কি হয়েছে? বেলা নির্বাক হয়ে দাঁড়িয়ে কাচ্ছে আর বৃষ্টিকে দেখছে। বাণী বেলার কাছে এসে ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে অস্থির গলায় বলল, বেলা কি হয়েছে? তোকে তো অনেকক্ষণ আগেই নিচে পাঠিয়েছি। বৃষ্টি কাঁদছে কেন ওভাবে? তোর চোখে মুখে এরকম লাল হয়ে আছে কেন? কি হয়েছে বোন? হেঁচকি তুলে কাঁদছে এই বেলা। মুখ থেকে কিছু বের হচ্ছে না। কোনো রকম কাঁপা কাঁপা হাত তুলে দিগন্তের দিকে দেখালো। বেলার ইশারা অনুযায়ী সেই দিকে তাকালো সবাই। দিগন্ত শটান হয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। ওর পাশে হতভম্বের ন্যায় থ মেরে দাঁড়িয়ে আছে দিহান। বেলার দাদি রূপজান পাটোয়ারির বুকে মুখ গুজে নেকা কান্না কাচ্ছে বৃষ্টি। রূপজান নাতনির পিঠে হাত বুলাতে বুলাতে ব্যথিত কণ্ঠে বললেন, থামা বুবু, মাথা ধরবো। যার জন্য তোর চোখের পানি পড়ছে হ্যার ভালা হইব না। বৃষ্টি নাক টেনে বলে, আমাকে মেরে কাজটা ভালো করলো না। ওকে আমি কত ভালোবাসি আর ও এইভাবে আমাকে অপমান করলো। এর শোধ কিভাবে তুলতে হয় তা ভালো করে জানা আছে আমার। রূপজান নাতনিকে লাই দিয়ে বলল, একবার ওই ভাবলা স্যারাডারে কাবু কইরা বিয়া কর, তারপর হ্যার নাকে দড়ি দিয়া ঘুরায় নিয়ে বেড়াবি। দাদির আশকারায় যেন আকাশের চাঁদে হাত পেল বৃষ্টি। মনে মনে কিছু একটা ছক কষে নিয়ে শয়তানি হাসি দিল। লিভিং রুমের সোফায় রাসেল পাটোয়ারি আর রহমান পাটোয়ারির সামনে নির্বাক হয়ে বসে আছে দিগন্ত। দিগন্তের পাশে দুরু দুরু বুকে বসে আছে দিহান। ওদের মাঝে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বেলা। দিগন্ত বেলার দিকে ঘুরেও তাকাচ্ছে না, শটান হয়ে চুপচাপ বসে আছে। দৃষ্টি রহমান পাটোয়ারির দিকে। একটু দূরে বেলার মা আমেনা, চাচি রিনা আর বাণী দাঁড়িয়ে আছে, চোখ মুখ শুকনো সবার। রাসেল পাটোয়ারি বেলার দিকে জিজ্ঞাসু চোখে চেয়ে বলল। কিছুটা সময় পেরিয়ে গেল। বেলা নিরুত্তর হয়ে আগের মতোই
বেলা নিরুত্তর হয়ে আগের মতোই দাঁড়িয়ে আছে। রহমান পাটোয়ারি ছোট মেয়ের কাছে এসে ওর মাথায় হাত রেখে আশ্বাস দিয়ে বলল, আব্বুকে বলো তুমি কি ভুল কিছু করেছিলে যে কারণে বৃষ্টি মেরেছে। আব্বুকে বলো। ফুপিয়ে উঠল বেলা, কান্নারত অবস্থায় আটকা আটকা গলায় বলল, আমি কিছু করিনি আব্বু। আপার ফোনে কল এসেছিল, আপা পাশে ছিল না বলে আমি তুলেছিলাম। এই কারণে আপা কেন যেন রেগে গেল, আমাকে অনেক বকলো। কথাটুকু বলে বেলা ঠোঁট উল্টে আবারও কেঁদে দিল। রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় বলল, কাঁদে না বেলা, এতটুকুর জন্য বৃষ্টি তোমার গায়ে হাত তুলেছে। ওপর নিচে মাথা নাড়িয়ে সায় জানায় বেলা। তা দেখে চোয়াল শক্ত করে ফেললো রহমান। গলা ছাড়িয়ে জোরে বৃষ্টির নাম ধরে ডাকলো। বাবার গলা শুনে দাদির বুক থেকে মুখ তুলে হাসলো বৃষ্টি। নিশ্চয়ই ওকে মারার জন্য দিগন্ত এখন ওর কাছে সরি বলবে, এজন্যই ডাকছে রহমান। সে আশায় ধূপধাপ পা ফেলে তখনই হাজির হলো লিভিং রুমে। সোজা গিয়ে দাঁড়ালো রহমানের কাছে। হালকা কান্নার রেশ ধরে ন্যাকামি গলায় বলে উঠল, আমায় ডাকলে আব্বু? রহমান পাটোয়ারি করা দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকালো। তোমার মোবাইল কোথায়? হঠাৎ মোবাইলের খোঁজ করে হকচকালো বৃষ্টি। স্বাভাবিক গলায় বলল, আমার রুমে। নিয়ে আসো। চমকে উঠল বৃষ্টি, আমতা আমতা করে বলল, কেন? রহমান স্বাভাবিক গলায় বলল, না তুমি এখানেই থাকো। বানি, বৃষ্টির রুম থেকে ওর ফোনটা আনো। বানি অসহায় হয়ে দেখছিল সব। বাবার আদেশ পেয়ে বৃষ্টি রুমে গিয়ে ওর ফোন এনে রহমানের হাতে দিল। রহমান ফোনটা হাতে নিয়ে অন করলো। লক করা দেখে বৃষ্টির দিকে বাড়িয়ে দিয়ে কড়া গলায় বলল, লক খুলে দাও। মুহূর্তে থমকে গেল বৃষ্টি। পায়ের নিচে জমিন কেঁপে উঠল ভয়ে। রহমান পাটোয়ারি কণ্ঠস্বরে কোনো আদর নেই, কোনো প্রশ্রয় নেই। শাসনের ভারী গর্জন শুনে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল ওর। সময় নষ্ট করবে না, খুলে দাও তাড়াতাড়ি। শুকনো ঢোক চেপে কাপা কাপা হাতে ফোনটা নিল বৃষ্টি। প্রথমবার ভুল করলো সেটা দেখে চেঁচিয়ে উঠল রহমান। ওর হুঙ্কারে কেঁপে উঠল বৃষ্টি। কোনো মতে লকটা খুললো। সঙ্গে সঙ্গে ফোনটা ওর হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিল রহমান। প্রথমেই কল লিস্টে ঢুকলো। একটা নাম্বার থেকেই অনেকবার কল এসেছে, সেভ করা হার্টবিট। বিচক্ষণ রহমান পাটোয়ারি যা বুঝার তা বুঝে নিল। মোবাইলটা এক হাতে আছাড় মেরে মেঝেতে ফেলে দিল। চিৎকার করে উঠল বৃষ্টি। দাঁত কিরমিরিয়ে রাগী গলায় তেজ নিয়ে বলল, কেন ফেলে দিলে ফোন? এটা আমি নিজের জমানো টাকায় কিনেছিলাম। তোমার? আর বলতে পারলো না। সপাট এক চর পড়লো তার গালে। তাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়লো খানিক দূরে। রহমান পাটোয়ারির শরীর কাঁপছে রাগে। নিজেকে স্বাভাবিক রাখার যথাযথ চেষ্টা করে দিগন্তের দিকে তাকিয়ে বলল, আমার মেয়ের গায়ে হাত তুলে কাজটা ভালো করনি তুমি। তাদের শাসন করার জন্য আমি যথেষ্ট। এবারের মতো কিছু বলছি না, কিন্তু মনে রেখো আমার মেয়েদের ব্যাপারে অন্য কারো হস্তক্ষেপ আমার পছন্দ নয়। দিগন্ত কিছু বলল না, চুপ করে তাকিয়ে থাকলো রহমানের দিকে। রহমান আবারও বলে উঠল, বাণীকে নিতে এসেছো, নিয়ে যাও। এই মুহূর্তে আমার পারিবারিক ঝামেলাটুকু আমি তোমাদের সামনে মিটাতে ইচ্ছুক নই। আশা করি খারাপভাবে নিবে না আমার কথা। না মামু, বুঝেছি। এখন আমাদের এখানে থাকাটা উচিত নয়, কিন্তু আম্মু যে বলল আমাদের সাথে বেলাকে নিয়ে যেতে। রহমান বেলার দিকে শান্ত চোখে তাকিয়ে শুধালো, তুমি যেতে চাও আম্মু? বেলা মানা করে দিল। মন ভালো নেই ওর। এখন কোথাও যাওয়ার ইচ্ছে নেই। ঝট করে বসা থেকে উঠে দাঁড়ালো দিগন্ত। গমগমে গলায় বলল, আমরা বাইরে অপেক্ষা করছি। কথাটুকু বলে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। গটগট পায়ে বেরিয়ে গেল। ওর পিছু পিছু দিহানও সবার থেকে বিদায় নিয়ে বাইরে এলো। প্রকৃতির নির্মল বাতাসে ঝাপটা গায়ে লাগিয়ে চোখ বন্ধ করে বসে আছে দিগন্ত। কালো লাল রঙের জিপ গাড়িটা সিটে মাথা হেলিয়ে রেখেছে। ওর পাশে চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে বসে আছে দিহান। না হলেও 20 মিনিটের উপরে হয়ে গিয়েছে ওরা বাইরে অপেক্ষা করছে। কারো আসার নামগন্ধ নেই। দিহান হাঁসফাঁস করতে করতে বলল, আর কতক্ষণ অপেক্ষা করব ভাই? সেই সন্ধ্যায় এসেছি, এখন রাত 8টা বেজে গেল। আর দেরি করলে হয়েছে আজ ওদের শপিং করা। উফ, বিয়ে করাও বাদ। এই ভেজাল সেই ভেজালের শেষ নেই। দিগন্ত চোখ বন্ধ রেখেই বলল, বিয়ে করা পাপ না, বল মামাতো বোনকে বিয়ে করতে এসে নিজের কপালে পড়েছিস। দিহান ম্লান গলায় বলল, আসলেই অন্য বাড়িতে বিয়ে হলে জামাই হওয়ার একটা আলাদা ফায়দা নিতে পারতাম। শ্বশুরের সামনে ফুটানি দেখাতে পারতাম, কিন্তু মামুর সামনে কি ফুটানি দেখাবো? সে তো আমার সম্পর্কে আগাটু গোড়া সব জানে। এর পরিপ্রেক্ষিতে চুপ রইল দিগন্ত। আরও কিছু সময় যাওয়ার পর একটা ছোট মিনমিনে গলার স্বরে চোখ খুলে তাকালো। বেলা এসে দাঁড়িয়েছে ওর পাশে। এদিকে দরজায় দাঁড়িয়ে আস্তে ধীরে বাণীকে আসতে দেখে গাড়ি থেকে নেমে ওর দিকে এগিয়ে গেল দিহান। বেলাকে দেখেও গাড়ি থেকে নামলো না দিগন্ত, শুধু চোখ দিয়ে ইশারা করলো অপর পাশে গিয়ে বসতে। বেলা গুটি গুটি পায়ে হেঁটে দিগন্তের অপর পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চোখ ঘুরিয়ে বলে উঠল, এটা অনেক উঁচু দিগন্ত ভাই, আমি কিভাবে উঠবো? ঘাড় বাঁকিয়ে বেলার দিকে তাকালো দিগন্ত। চোখ মুখ শক্ত করে রেখেছে। তেরা গলায় বলল, কেন? গাড়িতে কিভাবে চড়তে হয় সেটা তো আদর্শ ভাব শেখায়নি। দিগন্তের কটাক্ষ করে বলা কথার বিপরীতে মাথা নাড়িয়ে না বলল বেলা। সরল মনে বলল,
আমাদের বাড়িতে তো জিপ নেই দিগন্ত ভাই, আব্বু শেখাবে কি করে? দাঁতে দাঁত চাপলো দিগন্ত, ধমকে বলে ওঠে। চুপ কর বেয়াদব মেয়ে। ভালো কিছু তোর বাপ শেখাক আর না শেখাক, মুখে মুখে তর্ক করা ঠিকই শিখিয়েছে। টুকুর টুকুর চোখে দিগন্তের দিকে তাকে অবাক গলায় বলল বেলা। তর্ক কোথায় করলাম? বড় এক শ্বাস টেনে নিজেকে শান্ত করলো দিগন্ত। বেলার দিকে এক হাত বাড়িয়ে দিয়ে ঠান্ডা গলায় বলল। হাত ধরে উঠায়। দিগন্তের দাবাং বড় হাতের মাঝে বেলা ছোটখাটো নরম হাতটা রাখলো। বেলার দুহাত মিলিয়ে হয়তো দিগন্তের এক হাত। দিগন্তের পাশে উঠে বসলো বেলা। গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে ঠোঁট কামড়ে ধরে ভাবুক গলায় দিগন্ত বলল। তুই বড় হবি না? হাত এখন অত ছোট আর নরম কেন? মানে? কিছু না। তুই না আসতে চাইছিলে, কেন এলি? আব্বু বলল যেতে। ঝট করে চোখ ঘোরালো দিগন্ত। বেলার দিকে বাঁকা চোখে চেয়ে পড়ল। শোন, তোর বাপের দেমাগ কমাতে বলবি। আমি কারো বড় করে চলি না। আমার জিনিসের উপর অন্য কারো হস্তক্ষেপ আমি মানব না। আচ্ছা বলবো। বেলা সোজা গলায় বলল। বেলার কথায় ভ্রু কুচকালো দিগন্ত, ভারী গলায় বলল। কি বলবি? আব্বুকে বলবো দিগন্ত ভাই বলেছে তোর বাপের দিমাগ কমাতে বলবি। আমি কারো পরোয়া করে চলি না, আমার জিনিসের উপরে অন্য কারো হস্তক্ষেপও আমি মানবো না। চোখ মুখ বিরক্তিতে ছেয়ে গেল দিগন্তের। কোনো ভেজাল, কোনটা কটাক্ষ কোনটা কি তাই বুঝে না। কিছু বলার জন্য উদ্যত হতে বানি আর দিহান চলে এলো। বানিকে নিয়ে পিছনে সিটে উঠে বসলো দিহান। ওদের চলে আসে নিজের মুখটা সংযত রাখলো দিগন্ত। চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বিড়বিড়িয়ে বলল। অসম্ভব বেয়াদব একটা মেয়েকে বেছে নিয়েছি আমি। না বড় হবে আর না আমাকে শান্তিতে বাঁচতে দিবে। রাতের নিস্তব্ধতার মাঝে দিগন্তের জিপটা চলছে। গাড়ি চালানোর ফাঁকে আর চোখে কয়েকবার বেলার দিকে দেখছে দিগন্ত। মাঝ রাস্তায় দিহান আর বানি একটা ক্যাফেতে নেমেছে। কিছুক্ষণ একা সময় কাটিয়ে আসবে। জিপে আপাতত দুজন মানুষের উপস্থিতি। যত সময় যাচ্ছে গাড়ির গতি বাড়ার থেকে কমছে। আধার রজনী ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হয়ে ঘাড় বাঁকিয়ে ছেড়ে যাওয়া একের পর এক ল্যাম্পপোস্টগুলো দেখছে বেলা। জিপটা একটা মোড়ে বাঁক নেওয়ার সময় হঠাৎ চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে সহসা ব্রেক কষল দিগন্ত। কিছুটা অস্থির হয়ে বেলার দিকে এগিয়ে গিয়ে বলল। কি হয়েছে? ঠিক আছিস? ব্যথা পেয়েছিস কোথাও? বেলা মাথা ঝাঁকি না বলল। স্বস্তি শ্বাস টানল দিগন্ত। পরক্ষণে বেলার দিকে প্রশ্ন ছুড়ে দিল। কিছু হয়নি তাহলে এইভাবে সারের মতো চেঁচালে কেন? বেলা আঙ্গুল উঁচে মোড়ের পাশে দাঁড়িয়ে থাকা সাদা গোলাপি মিশেলে হাওয়াই মিঠাইয়ের দিকে তাক করলো। কণ্ঠে একরাশ আবদারানি দৃষ্টি হাওয়াই মিঠাইয়ের দিকে রেখে বলল। ওগুলো নিব, একটু দাঁড়ান না এখানে। মেজাজ খারাপ হলো দিগন্তের। চোখ জোড়া বন্ধ করে নিল। 2 সেকেন্ড নীরবে থাকার মাঝে হৃৎপিণ্ডের অস্বাভাবিক ধরফরানি টের পেল। ঝট করে চোখ জোড়া খুলে ফেললো। ততক্ষণে বেলা সিট বেল্ট খুলে ঝাঁপ দিয়ে নিচে নেমেছে। নিচে নেমে দিগন্তের মুখের দিকে বলল। একটু অপেক্ষা করুন, আমি যাবো আর আসবো। দিগন্ত শুনল না ওর কথা। সিটে মাথা এলিয়ে দিয়ে ঠান্ডা গলায় বলল। টাকা আনছিস? টনক নড়ল বেলার। আসলেই তো অত টাকা আনেনি সাথে। টাকা কেন, কিছুই আনেনি সাথে, শুধু মানুষটা এসেছে। ছোট হয়ে এলো মুখটা, বিড়বিড়িয়ে উত্তর করলো। না। তোর শ্বশুর লাগে? টাকা ছাড়া দিয়ে দিবে নাকি? না। তাহলে আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না, চুপচাপ আগের জায়গায় এসে বস। বেলার মন কেমন ছটফটিয়ে উঠল। মনে একটুখানি আশার আলো নিয়ে দিগন্তকে শুধালো। আমার কাছে নেই। বুঝেও না বুঝার ভান করলো দিগন্ত। কি? টাকা? না, নেই। মুখ লটকালো বেলা, নিরাশ গলায় বলল। ও, আপনিও আমার মতো ফকির? চুপ শব্দ করল দিগন্ত। বেলার দিকে বিরক্তিকর দৃষ্টি ছুড়ে বলল। জি না, আমার পকেট ভরা আছে, কিন্তু তোর এসব বাচ্চামো খাবারের জন্য সে কি পরিমাণ ব্যয় হবে না। কেন, কি দোষ করেছে ওগুলো? ওদের দোষ নেই, সব দোষ তোর আর তোর বাপের। আমার আব্বু আবার কি করলো? রাগী গলায় দিগন্ত বলল। তোর মতো একটা নাদান এনেছে পৃথিবীতে। দিগন্তের কথা সারমর্ম বুঝলো না বেলা, অবুঝ গলায় বলল। কিভাবে? বেলার প্রশ্নে বাঁকা চোখে ওর দিকে চাইলো দিগন্ত, গম্ভীর গলায় বলল। তুই না সায়েন্সের স্টুডেন্ট? ডিএনএ চ্যাপ্টার নাই তোর বইয়ে? হ্যাঁ আছে, জীববিজ্ঞানে। তাহলে আমাকে জিজ্ঞেস করছিস কেন, কিভাবে? মুহূর্তে বেলা একগাল হেসে বলল। ও চ্যাপ্টার তো আমি স্কিপ করেছি, প্রথমের গুলো যা পড়েছি সেখান থেকে কমন পাবো, তাই ওটা বাদ দিয়েছি। দাঁতে দাঁত চাপলো দিগন্ত। রাগে শরীর মন চলে উঠল। ঝাঁঝানো কণ্ঠে বলে উঠল। ওঠ, গাড়িতে ওঠ। অসভ্য মেয়ে মানুষ, যেটা পড়া দরকার সেটা পড়বে না। আজ বাড়ি ফিরে ওই চ্যাপ্টার শেষ করবি। কাল যদি শুনেছি শেষ করতে পারিস নে, তাহলে কানের গোড়া নাড়িয়ে দেব। বেয়াদব। বেয়াদব বলবেন না, শুনতে পচা লাগে এটা। আমি তো অনেক ভালো একটা মেয়ে, বেয়াদব নই আমি। আলবাত বেয়াদব, তুই বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব।
হুট করে বেলাও রেগে গেল, ছোট চোখ জোড়া পাকিয়ে তাকালো দিগন্তের দিকে, ফুঁসে উঠে বলল, একদম বেয়াদব বলবেন না। আমার 14 গোষ্ঠী অনেক ভালো, আমিও ভালো। তাই নাকি? তাই। আপনি চেনেন না আমাকে। না, চিনি না। তোকে চিনি আমার লাভ। নিভে গেল বেলা, মুখটা খাটো হয়ে গেল। আসলেই তো, ওকে চিনে দিগন্তের কি হবে কিছু বলল না আর। ঘাড় ফিরিয়ে পিছনে সাদা গোলাপি হাওয়াই মিঠাইগুলোতে অসহায় দৃষ্টি ফেলে গাড়িতে উঠে বসলো, মুখ লটকিয়ে চুপ করে রইল। তা দেখে দিগন্ত না ভঙ্গিতে দুপাশে মাথা নাড়িয়ে বিড়বিড়ালো, তোকে তুইও ততটা চিনিস না যতটা আমি চিনি। আজ তো বেয়াদব হচ্ছে দিন দিন গাধাটা। তারপর হাত নাড়িয়ে একটু দূরে হাওয়াই মিঠাই হাতে দাঁড়িয়ে থাকা মাঝবয়সী ছেলেটাকে ইশারায় ডাকলো। দিগন্তের ইশারা পেয়ে ছেলেটা মুহূর্তে মাঝেই হাজির হলো ওদের কাছে। পাঞ্চিবানো লাল দাঁত বের করে সালাম ঠুকলো দিগন্তের উদ্দেশ্যে। বিগলিত ভঙ্গিতে খ্যাস খ্যাস গলায় বলল, ভাই, অনেকদিন পর দেখা পাইলাম, কেমন আছেন ভাই? দিগন্ত মাথা নাড়িয়ে গম্ভীর স্বরে আওড়ালো। তারপর ছেলেটাকে বলল, ওর হাতে 2 রঙের দুটো দিয়ে বাকিগুলো গাড়ির পেছনে রাখ। দিগন্তের কথা কর্ণপাত হতেই কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে বলল, বেলা, এতগুলো মিঠাই কি হবে? তুই সহ তোর 14 গোষ্ঠী খাবি। দিগন্তের কথায় ঠোঁট উল্টালো বেলা। ছেলেটাও অবাক গলায় বলল, আগেরগুলা শেষ হইছে, নতুন কইরা পুরা ঝুড়ি ভইরা নিয়ে বের হইছি এক্ষুনি। আপনি এতগুলা নিবেন ভাই? দিগন্ত আগের মতোই গম্ভীর গলায় বলল। বেশি কথা না বলে যা বলেছি তা কর। ছেলেটার হাতের বড় ঝুড়িটা থেকে একটা সাদা আরেকটা গোলাপি মিঠাই বের করলো। বেলাকে দেওয়ার জন্য ওর দিকে হাত বাড়াতে যাবে তখন দিগন্ত বলে উঠল। থাম। এদিকে বেলা নীরব দর্শকের মতো টুকুর টুকুর চোখে একবার ছেলেটার হাতের মিঠাইগুলো দেখছে, আরেকবার দিগন্তকে দেখছে। এগুলো নেওয়ার জন্য তর্স হচ্ছে না মনে। দিগন্ত একটু হেলে গিয়ে ছেলেটার হাত থেকে মিঠাই দুটো নিয়ে বেলার দিকে বাড়িয়ে দিল। বেলা চো মেরে নিয়ে নিল ওগুলো। চোখে মুখে খুশির ঝিলিক উপচে পড়ছে। হেলে যাওয়ার দরুন বেলার অনেকটাই কাছাকাছি এসেছে দিগন্ত। কাছে থেকে দেখলো বেলার আনন্দিত মুখাবয়ব। ঠোঁট এলিয়ে হাসতে চেয়ে হাসলো না। নিজের সিটে বসে ছেলেটাকে বলল বাকিগুলো গাড়িতে দিতে। ছেলেটা তাই করলো। সমস্ত মিঠাইগুলো পেছনের সিটে রেখে দিগন্তের পাশে এসে দাঁড়ালো। লাল টকটকে দাঁত কপাটি বের করে হেসে বলল, দিছি ভাই, আর কিছু লাগবো? দিগন্ত মানিব্যাগ থেকে চকচকে 1000 টাকার দুটো নোট বের করে ছেলেটার হাতে দিয়ে বলল, না, বাড়ি চলে যা। টাকাগুলো দেখে চোখ দুটো চকচক করে উঠলো। ছেলেটার মাথা চুলকাতে চুলকাতে বলল, ভাই, বাড়ি যামু, একটু সবার সাথে আড্ডা দিয়া লই, তারপর সোজা বাড়ি যামু। শুনলো ওর কথা দিগন্ত। তারপর গাড়ি স্টার্ট দিল আর তাকালো না বেলার দিকে। এদিকে দু হাতে দুটো হাওয়াই মিঠাই নিয়ে খুশিতে আত্মহারা বেলা। কোনটা কে সে আগে খাবে সেই ভাবনায় ডুবে গিয়েছে। দূর থেকে একচোরা চোখ গভীর দৃষ্টি মেলে দেখলো ওদের। দিগন্তের জিপ চলে যেতে গাড়ির কাছ নামালো ফাহাদ। বদমেজাজি রাগী কাঠখোট্টা দিগন্ত তালুকদার একটা বাচ্চা মেয়ের সাথে এত কথা বলছে, ব্যাপারটা সুবিধার ঠেকলো না ওর নিকট। বেলাকে চিনতে একটু অসুবিধা হয়নিও। সেদিনের থেকে খুঁজে বেড়াচ্ছে ওকে, আর আজ পেল তাও দিগন্তের সাথে। কিছু একটা ভেবে পকেট থেকে ফোন বের করে কাউকে গুরু গম্ভীর গলায় বলল, সব ডিটেলস দিতে বলেছিলাম মেয়েটার, ওগুলো এখনই পাঠা। 1 ঘন্টার মধ্যে সব চাই আমার। বলেই ফোনটা ছুঁড়ে মারলো পাশের সিটে। বেলাকে দিগন্তের সাথে দেখে কেমন ছটফট লাগছে ওর। মাথার চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে জোরে টেনে ধরলো। চোখ বন্ধ করতে আবারও ভেসে উঠলো বেলার ভয়াতুর চেহারার কান্নারত চোখ জোড়া। আনমনেই মুচকে হাসলো ফাহাদ। ভোরের স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে প্রকৃতির বুকে। সূর্যের আলো আস্তে ধীরে আছড়ে পড়ছে পৃথিবীতে। এই ভোর সকালে পাটোয়ারির বাড়িতে ধুমসে কাজ চলছে। চলবেই বা নাই কেন, আজ বাণীর গায়ে হলুদ। হলুদের সবকিছু আয়োজন ছাদে করা হয়েছে, আর রান্না বান্নার আয়োজন করেছে বাড়ির পেছনের দিকে বাগানে। এত সকালেও পুরো বাড়ি মানুষজনে ভর্তি। এত সারা শোরগোলের মাঝে দুটো রুমের দরজা আটকানো, একটা বৃষ্টির আর একটা বেলার। বৃষ্টিকে আটকে রেখেছে রহমান পাটোয়ারি, তবে এটা বাড়ির মানুষ ছাড়া কারো বোঝার ক্ষমতা নেই। আর বেলার দরজার খিল দিয়ে পাগলের মতো পড়ছে। গতকাল রাতে শপিং শেষে যখন ওদের নামিয়ে দিয়ে গিয়েছিল তখন দিগন্তকে বারবার ওয়ার্নিং দিয়েছে ডিএনএ রিলেটেড চ্যাপ্টারটা শেষ করার, সাথে ঘুষ হিসেবে সব মিঠাইগুলো রুমে পাঠিয়েছে। বেলার পরীক্ষা দেখে রুমের দিকে কোনো ভেজাল নেই। পুরো বাড়ি মানুষে ভর্তি থাকলেও বেলার রুমের এদিকটায় কোনোরূপ সারা শব্দ করা বারণ। এর জন্য কঠোর নির্দেশ দিয়েছেন রহমান পাটোয়ারি। এক মেয়ের বিয়ের জন্য আরেক মেয়ের পড়ার ক্ষতি হতে দিতে নারাজ তিনি। পড়ার তালে ঝুঁকছে আর খাচ্ছে বেলা। কিছুক্ষণের মধ্যে শেষ করতে হবে, তারপর 2 দিন আর বই হাত দিয়েও ছুবে না। বোনের বিয়েতে কেউ আর পড়াশোনা করে নাকি? পরীক্ষা ভার্মে যাক, আগে বিয়ে শেষ হবে তারপর পড়াশোনা। টানা আরও 3 ঘন্টা সময় নিয়ে পড়া শেষ করলো বেলা। চারিদিকে খোলা বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে নিল। বায়োলজি বইটা ঠিক করে রাখতে গিয়ে আবারও মনে পড়লো দিগন্তের হুমকিটা। কাল যদি শুনেছি শেষ করতে পারিস নি, তাহলে কানের গোড়ে নাড়িয়ে দেব। বেয়াদব। আর বেয়াদব উপাধি শুনতে চায় না বেলা। সে নিতান্তই ভালো মেয়ে, তাই পড়া শেষ করেছে। কিছু বুঝে পড়েনি কিছুই।
কিন্তু বুঝে পড়েনি কিছুই, ঝাড়া মুখস্থ করেছে তাতে কি। দিগন্ত বলেছে চ্যাপ্টার শেষ করতে, সোজাসাপটা বেলা পাটোয়ারি তাই করেছে। মুখস্থ করুক আর বুঝে পড়ুক, এখন আর বেয়াদব বলতে পারবে না দিগন্ত। দুগালে হাত দিয়ে কাঁচা ফুল দিয়ে হলুদে সাজে সজ্জিত বানের দিকে হাঁ করে তাকিয়েছে বেলা। কি অপূর্ব দেখতে লাগছে ওর বড় আপাকে। বেলার চাহনি দেখে মিটিমিটি হাসছে বানি। এক পর্যায়ে জোরে হেসে দিল। হাসতে হাসতে বলল, এইভাবে আর কতক্ষণ দেখবি? বেলা বিস্মিত গলায় আওড়ালো, আমার তো মন ভরছে না আপা। ইস, তোমাকে দেখতে কি মিষ্টি লাগছে। আমি কিছুতেই ছাদে যেতে দেব না তোমায়। পাজি মানুষরা তোমার মতো পরীকে দেখলে নজর দেবে। অমায়িক হেসে গলায় দুষ্টুমির রেশ ধরে বানি বলল, তোকে যে আমার থেকে বেশি সুন্দর লাগছে। সে বেলা কে বলবে? তুই মাত্র এসএসসি লেভেলে পিচ্ছি বেলা, শাড়ি পরে একদম পাক্কা গৃহিণী লাগছে। আমার যদি দেবর থাকতো তাহলে তোকে তুলে নিয়ে যেতাম, বুঝলি? বোনের কাছ থেকে প্রশংসা শুনে এক দফা গলে গেল বেলা। উচ্ছ্বাস ভরা চেহারা নিয়ে বিগলিত কণ্ঠে বলে উঠল, সত্যি আপা, আমাকে তোমার থেকেও বেশি সুন্দর লাগছে। আজ তো দিহান ভাইদের বাড়িতে তাদের অনেক আত্মীয় এসেছে, তাই না? মাথা নাড়ি হ্যাঁ বলল বানি। বেলা লজ্জাপর ভঙ্গিমা করে বলল, রায়হান ভাইয়ারাও আসবে তাহলে? ইস, কি লজ্জা লাগছে আমার। এখনই তো ও বাড়ি যাবো দিহান ভাইকে হলুদ দিতে। আমার মতো পরীকে দেখলে নির্ঘাত আজ রায়হান ভাই নিজে এসে প্রপোজাল দিবে আমায়। হায় হায়। কথাগুলো বলে দুহাতে মুখ ঢাকলো বেলা। এদিকে বানি চোখ বড় বড় করে তাকিয়েছে বেলার দিকে। কড়া গলায় বলে উঠল, বেলা কি বললি? এইসব কি? হ্যাঁ, রায়হান ভাই আমাদের বড় ভাইয়ের মতো, তাকে নিয়ে এসব ভাবতে নেই। আর যেন এগুলি না শুনি তোর মুখে। কালো হয়ে গেল বেলার মুখ। মুখ ফসকে আপার সামনে কি থেকে কি বলে ফেলেছে ও। এখন কি হবে? চোরা দৃষ্টি ফেলে আমতা আমতা শুরু করলো। তখনই বানির রুমের দরজা ঠেলে রুমে আসলো রহমান পাটোয়ারি। বাবাকে দেখে অভিমানে মুখ ঘুরিয়ে নিল বানি। রহমান দেখলো অভিমানী বড় মেয়েকে, স্মিত হেসে বেলার কাছে এসে ওর মাথায় হাত রেখে বলল, মাশাআল্লাহ, আমার ছোট আম্মুকে তো খুব সুন্দর লাগছে। যাও, তোমার জন্য সবাই নিচে অপেক্ষা করছে, সাবধানে যেও। আর দিশাকে বলে দিয়েছি তোমার খেয়াল রাখতে। যতক্ষণ ওখানে থাকবে ওর সাথেই থাকবে, কেমন? মাথা হেলিয়ে সাই চালানো বেলা। শাড়ির কুচিগুলো ধরে আস্তে ধীরে নিচে নামলো। পেছন থেকে বানি সাবধানী আওয়াজ ভেসে আসলো, আস্তে ধীরে সাবধানে হাঁটবি, শাড়ি পরে পায়ের সাথে না বেঁধে পরে দেখিস। বানির কথা শুনলো বেলা, কিন্তু ততক্ষণে রুমের বাইরে চলে এসেছে ও। বেলা চলে যেতে রহমান আবারও তাকালো বানির দিকেও, এখনো অপর দিকে মুখ ঘুরিয়ে রেখেছে। রহমান বানির পাশে বসে শান্ত আদুরে গলায় বলল, কেন রেগে আছেন আম্মা? কারোর কথা শুনছেন না? এ বিয়েতে কি আপনার কোনো আপত্তি আছে? যদি সত্যিই তাই হয় তাহলে এক্ষুনি বলুন। কোনো প্রশ্ন ছাড়াই আমি বিয়ে ভেঙে দেব। আমার মেয়েদের মনের বিরুদ্ধে গিয়ে আমি কখনোই কোনো কাজ করি না। আপনার মতামত নিয়েছিলাম, আপনিও মত দিয়েছেন। তাহলে আমার শান্তিশিষ্ট বুঝদার বড় আম্মা জান আজ এত রুষ্ট কেন আমার উপরে? ছলছল নেত্রে বাবার দিকে ফিরল বানি। কণ্ঠে একরাশ অভিমান নিয়ে বলল, আমার এক বোনকে ঘরে আটকে রেখে তুমি চাইছো আমি হেসে খেলে গিয়ে হলুদে বসি? ও কি করছে, কেন করছে তা আমি জানি না, জানতেও চাই না এখন। বেলা বৃষ্টি আমার কাছে আলাদা নয় আব্বু। দুজনকে আমি কোলে পিঠে বড় করেছি। কিছু খাওয়ার আগে, কিছু কেনার আগে নিজের জন্য না নিয়ে ওদের জন্য নিই। নিজের জন্য ভাবার আগে আমার ছোট বোনদের কথা ভাবি। আজ আমার জীবনে এত বড় একটা মুহূর্ত, একজনকে ছাড়াই পালন করব। হে কেমন বিচার তোমার আব্বু? রহমান দীর্ঘশ্বাস ফেললেন। বানির এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ভঙ্গুর গলায় বললেন, আমি ভুল করেছি আম্মা, অনেক বড় ভুল করেছি। মায়ের ওপর কথা বলতে পারবো না দেখে তাকে ভরসা করে ছেড়ে দিয়েছিলাম বৃষ্টিকে তার হাতে। শেষ করে দিয়েছে সে আমার মেয়েটাকে। এক রোখা অহংকারী বদমেজাজি হয়ে গিয়েছে ও। বড় বড় ভুল করেছিলাম মায়ের হুকুমে ওর হাতে ফোন তুলে দিয়ে। এখন এটা আমার কাছে ভুল কম, অপরাধ বেশি লাগছে। চোখ দিয়েছিলাম ওর দিকে, নজরে নজরে রেখেছিলাম যেন ভুল পথে পা না বাড়ায়, কিন্তু ও তো আমাকে হারিয়ে দিল। বানি আর বেলার আদর্শ বাবা হতে পারলেও বৃষ্টির জন্য তা হতে পারলাম না। আমি বর্তমানে অপরাধ বোধ, দ্বিধা, অনুতপ্ত, ব্যর্থতা সব কিছুতে ভুগছি আম্মা। উদ্বিগ্ন হলো বানি। বাবার হাত আঁকড়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, কি করেছে বৃষ্টি? কেন এত মারলো ওকে? কেন আটকে রেখেছো? কাল কি এমন দেখলে ওর ফোনে? রহমান সাহেবের নয়নজোড়া অশ্রুসিক্ত হয়ে এলো। কাল দিগন্তরা যাওয়ার পর বৃষ্টির গায়ে হাত তুলেছিল সে, তারপর ওকে রুমে বন্দি করে রেখেছে। সবাইকে বলেছে বৃষ্টির জ্বর এসেছে তাই রুমে আছে। কেউ আর এই বিষয়ে বেশি ঘাটেনি, কারণ বৃষ্টির ব্যবহার খুব একটা পছন্দসই না। রহমান সাহেবকে বেখেয়ালি হতে দেখে বানি তার হাতটা একটু ঝাঁকিয়ে আবারও বলল, কি হলো বলো? ওকে মেরেছো কেন? তুমি তো কখনো তোমার মেয়েদের গায়ে হাত তোলনি, তাহলে বৃষ্টিকে কেন মারলে?
রহমান বড় বড় শ্বাস টেনে নিজেকে শক্ত করলো। তারপর মুচকি এসে বাণীর কপালে পিতৃস্নেহের আদর দিয়ে বলল, আব্বু কখনো তোমাদের কোনো অন্যায় করতে দেয়নি, ভবিষ্যতেও দেব না। ভরসা রেখো আমার ওপরে। বৃষ্টির জন্য এখন যতটুকু শাসন প্রয়োজন আমি তাই করছি। তাছাড়া ওকে ঠিক পথে ফেরানোর উপায় নেই। নিজ হাতে নিজের জীবন ধ্বংস করতে চাইছে ও, তা আমি বেঁচে থাকতে কি করে হতে দিই আম্মা? একটা গুন্ডা লাফাঙ্গার সাথে সম্পর্ক অনেক দূর পর্যন্ত গড়িয়েছে ওর। না ছেলেটা ভালো, না ওর কাজকর্ম, আর নাই বা ওর ব্যাকগ্রাউন্ড। এরকম একটা ছেলের জন্য আম্মা আমার মেয়ের জীবন নষ্ট হতে দিতে পারি? দেরি তো হলেও জেনে বুঝে চুপ থাকলে বৃষ্টির ক্ষতি হবে, কিন্তু আমার কোনো মেয়ের চুল পরিমাণ ক্ষতিও আমি বরদাস্ত করব না। বাণী থ মেরে গিয়েছে। বৃষ্টির আচার আচরণ একটু আলাদা হলেও এসবের আভাসও একদমই পায়নি। বুকটা কেমন শূন্য শূন্য ঠেকছে। বড় বোন হয়েও পারেনি বড় বোনের দায়িত্ব পালন করতে। ফুপির বাড়িতে আসতেই বেলার অবস্থা নাজেহাল। একে তো শাড়ি পরে হাঁটতে পারছে না ঠিকভাবে, এখন আবার হাত ভর্তি মিষ্টির ব্যাগগুলো নিয়ে নড়াচড়া করাও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ওর বাড়ি থেকে এসেছে 5 জন মানুষ, সবার হাতেই কিছু না কিছু রয়েছে। কাউকে কিছু বলতেও পারছে না। কিছুটা হেঁটেই দাঁড়িয়ে পড়লো বেলা। ওর সাথে যারা ছিল তারা এতক্ষণে ভেতরে চলে গিয়েছে, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে করুণ চোখে বাড়িতে প্রবেশের আগে বিশাল রাস্তাটাকে দেখছে। এই রাস্তাটুকু পেরিয়ে তবে এই বাড়িতে ঢুকতে হবে ওকে, অথচ বেলা আর 2 কদমও হাঁটতে পারবে না। শাড়ি পরতে ভীষণ ভালোবাসেও মাঝে মধ্যেই পরে, কিন্তু পরার পর 2 হাত দিয়ে সামলে হাঁটে বলে কখনো খুলে যায়নি। আজ অনেকটা এলোমেলোভাবে হেঁটেছে, ফলস্বরূপ শাড়ি ঢিলা হয়ে গিয়ে মাটিতে ঝুলছে। একটু হাঁটলেই কুচির সাথে প্যাচ খেয়ে মাটিতে পড়বেই পড়বে। মিষ্টির ব্যাগগুলো 2 হাতে ধরে রেখে ডাগর ডাগর চোখ জোড়ানি আশেপাশে চোখ বুলালো। এদিকে পার্কিং লটে জিপের উপর পায়ের উপর পা তুলে বসে আছে দিগন্ত। হাতের এক আঙ্গুলে চরকা কাটছে জিপের চাবি। দৃষ্টি নিবদ্ধ বেলার কর্মকাণ্ডের উপর ঠোঁট কামড়ে ধরে নিচে নেমে দাঁড়ালো। পকেট থেকে ফোন বের করে নিজের মতো স্ক্রল করতে করতে হাঁটা ধরলো বাড়ির দিকে। ভাব এমন এখানে যে বেলা দাঁড়িয়েছে সেটাও জানে না। এদিকে দিগন্তকে দেখে চোখ জোড়া জলজল করে উঠেছে। দিগন্তর পাশ কাটিয়ে যেতেই ডাক পারলো, দিগন্ত ভাই। বেলা ভাই ডাকটা মধু মিশিয়ে ডাকলেও দিগন্তের কানে সেটা বিষের ন্যায় ঠেকলো। চোখ মুখ কুঞ্চিত করে ফিরলো ডাকওয়ালির পানে। কর্কশ গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।